নির্বাচন দিতে যত দেরি হবে ষড়যন্ত্র তত বাড়বে বললেন তারেক রহমান। গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণে প্রাতিষ্ঠানিক সংস্কারের পরই ভোট, জানালেন তথ্য উপদেষ্টা। স্বৈরাচার কিন্তু তাদের ষড়যন্ত্রে তাদের দেশি বিদেশি প্রভুদের সাথে মিলে বসে ষড়যন্ত্র করেই যাচ্ছে। নির্বাচন যত দেরি হবে তত ষড়যন্ত্র বৃদ্ধি পাবে। এই গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা অনুযায়ী সরকার চলছে। প্রাতিষ্ঠানিক সংস্কারগুলো আমরা করব এবং এরপরেই আমরা যে গণতান্ত্রিক রূপান্তর, সেই নির্বাচনের দিকে যাব। সরাসরি ভোটে রাষ্ট্রপতি নির্বাচন ও ইসি গঠন আরও জবাবদিহিমূলক করার সুপারিশ সিনিয়র সাংবাদিকদের। বিবেচনার আশ্বাস সংস্কার কমিশনের। রাষ্ট্রপতি নির্বাচন সরাসরি হওয়ার কথা বলেছেন, তারপরে স্থানীয় সরকার নির্বাচন নির্দলীয় হওয়ার এবং সংসদীয় পদ্ধতিতে নয়। আমরা এগুলো বিবেচনায় নেব। দেখছিলেন প্রধান শিরোনাম। রাতের সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। বিচার না হওয়া পর্যন্ত খুনিদের রাজনীতির অধিকার নেই, বরিশালে বললেন সার্জিস। রোহিঙ্গা প্রত্যাবাসনে হাসিনা সরকারের চুক্তি ছিল অকার্যকর, বলেন পররাষ্ট্র উপদেষ্টা। গায়ে পড়ে কেউ সংঘাতে জড়ালে জবাব দিতে প্রস্তুত বাংলাদেশ। এবং বিদেশিদের ইন্ধনে পোশাক খাত অস্থির করছে তৃতীয় পক্ষ, বললেন শ্রম সচিব। সুদিন ফিরছে চট্টগ্রামের গার্মেন্টস শিল্পে, বন্দর নগরীতে ভিড়ছেন বিনিয়োগকারীরা। দেশি বিদেশি প্রভুদের নিয়ে আওয়ামী লীগ দেশবিরোধী ষড়যন্ত্র করছে অভিযোগ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, নির্বাচন দিতে যত দেরি হবে চক্রান্ত তত বাড়বে। চুয়াডাঙ্গায় দলটির দ্বিবার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে কথা বলেছেন তিনি। আগামীর নির্বাচনী পথ অনেকটা পিচ্ছিল ও সংকটময় উল্লেখ করে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন তারেক রহমান। মিজানুর রহমানের ক্যামেরায় আহমেদ সালেহিনের রিপোর্ট। এক যুগেরও বেশি সময় পর প্রকাশ্যে এক হয়েছেন, সুশৃঙ্খল ও পরিপাটি হয়ে যোগ দিয়েছেন সম্মেলনে। এমন আয়োজন চুয়াডাঙ্গা জেলা বিএনপির কাউন্সিল উপলক্ষে। টাউন ফুটবল মাঠে 14 বছর পর জড়ো হয়েছেন দলের নেতাকর্মীরা। অনুষ্ঠানে যুক্ত হয়ে সম্মেলনের উদ্বোধন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি এ সময় বলেন, নির্বাচন ইস্যুতে হুমকি দিচ্ছে নব্য নেতৃত্ব, তবে দেশ বাঁচাতেই বিএনপি দ্রুত নির্বাচন চায়। তাদের জন্য বলছি, যারা হুমকি দিচ্ছেন মাঝে মাঝে, আমাদের কিছু নব্য নেতৃত্ব বলছেন সব সংস্কার শেষ না করে কোন নির্বাচন বিএনপির জন্য চায় না। বিএনপি নির্বাচন চায় এই দেশকে রক্ষা করার জন্য। তরুণদের সঙ্গে আমাদের কোনো সমস্যা নেই, ছাত্রদের সঙ্গে আমাদের কোনো সমস্যা নেই। আমরা শুধু বলি যে দেশের স্বার্থে, জনগণের স্বার্থে সঠিক জায়গাটা চিনে নিতে হবে। প্রধান অতিথির বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, দেশের সব সংস্কারের জন্য জননির্বাচিত প্রতিনিধি প্রয়োজন বলেই এই সরকারকে একটি নিরপেক্ষ নির্বাচন দিতে হবে। একমাত্র বিকল্প পথ হচ্ছে নির্বাচন এবং জনগণের নির্বাচন। যে নির্বাচনে জনগণ মুক্তভাবে, নিরাপদভাবে, স্বাধীনভাবে ভোট দিয়ে তাদের নিজেদের জনপ্রতিনিধিদেরকে সংসদে পাঠাতে সক্ষম হবে। দেশি বিদেশি বন্ধুদের নিয়ে আওয়ামী লীগ ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে অভিযোগ করে তারেক রহমান বলেন, নির্বাচন যত দেরি হবে চক্রান্ত তত বাড়বে। দেশের নির্বাচন যত দেরি হবে তত ষড়যন্ত্র বৃদ্ধি পাবে। সেই স্বৈরাচার কিন্তু বসে নেই, সেই স্বৈরাচার কিন্তু তাদের ষড়যন্ত্রে তাদের দেশি বিদেশি প্রভুদের সাথে মিলে বসে ষড়যন্ত্র করেই যাচ্ছে। আগামীর নির্বাচন খুব সহজ হবে না উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবারও নেতাকর্মীদের সংযত ও ঐক্যবদ্ধ থাকার বার্তা দেন। এক যুগের বেশি সময় পর উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হলো চুয়াডাঙ্গা জেলা বিএনপির কাউন্সিল। মূলত নেতা নির্বাচনের এই সম্মেলন হলেও আগামী নির্বাচনের প্রস্তুতি হিসাবে দেখছেন এই জেলার বিএনপির নেতাকর্মীরা। দলটির শীর্ষ নেতারা বলছেন, এখানে যারা নেতৃত্বে আসবেন তারা যেন আগামীতে জনগণের পাশে থেকে আর্থসামাজিক উন্নয়নে কাজ করেন। চুয়াডাঙ্গা থেকে আহমেদ সালেহিন, সময় সংবাদ। এদিকে তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, জুলাই গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণে প্রাতিষ্ঠানিক সংস্কারের পরই নির্বাচন আয়োজন করবে
অন্তর্বর্তী সরকার। সন্ধ্যায় রাজধানীতে এক অনুষ্ঠানে কথা বলেছেন তিনি। বলেন, বিপ্লবকে প্রশ্নবিদ্ধ করতে নানামুখী ষড়যন্ত্র চলছে। ছাত্রদেরকে, শিক্ষার্থীদেরকে কিন্তু নানাভাবে বিতর্কিত করার চেষ্টা করা হচ্ছে। আমরা যাতে সেই জায়গায় সচেতন থাকি, দায়িত্বশীল আচরণ করি। ছাত্রদেরকে যদি নেতিবাচক হিসেবে উপস্থাপন করা যায়, তাহলে এই অভ্যুত্থানকেও নেতিবাচক হিসেবে উপস্থাপন করা সহজ হবে। ফলে এই সুযোগ যাতে আমরা কাউকে না দেই। আমরা এতদিন বিপ্লব করেছি, রাজপথে থেকেছি, এখন আমাদের রাষ্ট্র গঠনের সময়, দেশ গঠনের সময়। এই গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা অনুযায়ী সরকার চলছে। গণ অভ্যুত্থানে যারা গণহত্যায় অংশগ্রহণ করেছে, যারা দেশকে লুটপাট করেছে, দুর্নীতি, গুম খুন করেছে, তাদেরকে আমরা বিচারের আওতায় আনব। প্রাতিষ্ঠানিক সংস্কারগুলো আমরা করব এবং এরপরেই আমরা যে গণতান্ত্রিক রূপান্তর, সেই নির্বাচনের দিকে যাব। সরাসরি ভোটে রাষ্ট্রপতি নির্বাচন, না ভোট ফেরানো এবং নির্বাচন কমিশন আইন সংশোধনের সুপারিশ করেছেন ইলেকট্রনিক মিডিয়ার সম্পাদকরা। সংস্কার কমিশনের সঙ্গে মতবিনিময় সভায় তারা বলেছেন, নির্বাচন স্বচ্ছ ও অবাধ করতে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে হবে। সব সুপারিশ বিবেচনার আশ্বাস দিয়েছেন ইসি সংস্কার কমিশনের প্রধান। দায়িত্ব নিতে যাচ্ছেন নতুন CCR-4 কমিশনার। একটি অবাধ, অংশগ্রহণমূলক এবং নিরপেক্ষ নির্বাচন আয়োজনে সুপারিশ সহ প্রতিবেদন প্রণয়নের লক্ষ্যে বিভিন্ন অংশীজনের সঙ্গে ধারাবাহিক সংলাপ করছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। শনিবার সকালে সংস্কার কমিশনের সঙ্গে জ্যেষ্ঠ সাংবাদিকদের বৈঠক হয়। সেখানে নির্বাচনের স্বচ্ছতা নিশ্চিত করতে তথ্য ও ছবি সংগ্রহে যেন কোনো প্রতিবন্ধকতা না থাকে, সে বিষয়টি নিশ্চিত করার কথা উঠে আসে। রাষ্ট্রপতি পদে যিনি নির্বাচন করবেন তিনি নির্দলীয় ব্যক্তি হবেন, ফলে উনি ক্ষমতা পাবেন এবং এই ইন্টারিম সময় অর্থাৎ নির্বাচনকালীন সময় কিন্তু তার নেতৃত্বে একটা তত্ত্বাবধায়ক সরকার হতে পারে। কখনোই যেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় কোনো মানুষ কোনো পর্যায়ে, সেটা এমপি ইলেকশন হোক অথবা স্থানীয় নির্বাচন হোক, কোথাও যেন নির্বাচিত হতে না পারে। আপনারা যে প্রস্তাবগুলো দিবেন সরকারের কাছে, অন্তর্বর্তী সরকারের কাছে, এইটা গণমাধ্যমকে একই সঙ্গে আপনারা দিবেন। সংস্কার প্রস্তাবগুলো যাতে পরবর্তী সরকার যে নির্বাচনের মাধ্যমে ক্ষমতা আসে তারা যাতে বাস্তবায়ন করে, তার আগে এখনই সেই ব্যাপারে যাতে ঐক্যমত গঠন করা হয়। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনের সুপারিশ তুলে ধরেন স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রধান তোফায়েল আহমেদ। বিশ্বব্যাপী যেখানে পার্লামেন্টারি সিস্টেমে কাউন্সিলর এবং মেম্বার নির্বাচিত হয়, মেম্বার এবং কাউন্সিলররা পরিষদে গিয়েই কিন্তু তাদের এক্সিকিউটিভ কমিটি নির্বাচন করেন। আমরাও সেই সিস্টেমটা চালু করতে চাই। সবার মতামত মাথায় রেখে আলোচনা করে সুপারিশ করা হবে বলে আশ্বস্ত করেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদুল আলম মজুমদার। আমরা এগুলো বিবেচনায় নেব, আমাদের এখনো সিদ্ধান্ত হয়নি। আমরা সব প্রস্তাব বিবেচনায় নিয়ে আমরা ভেবেচিন্তে আমরা প্রস্তাব করব। বৃহস্পতিবার প্রধান নির্বাচন কমিশনার ও 4 কমিশনারের নিয়োগ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। আল আমিন তুষার, সময় সংবাদ, ঢাকা। এবার বরিশালের শহীদ ৭৯ পরিবারকে অর্থ সহায়তা দিল জুলাই স্মৃতি ফাউন্ডেশন। অনুষ্ঠানে ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম বলেছেন, শেখ হাসিনা ও তার দোসরদের বিচার না হওয়া পর্যন্ত রাজনীতি করার অধিকার নেই। ৫ আগস্ট গণ অভ্যুত্থানে শহীদ মিলনের 2 শিশু সন্তানকে নিয়ে পটুয়াখালী থেকে বরিশালে এসেছেন তার স্ত্রী শাহনাজ বেগম। শনিবার সকালে বরিশালের শিল্পকলা একাডেমিতে জড়ো হন শহীদ পরিবারের সদস্যরা। জুলাই বিপ্লবে কারো সন্তান, কারো বাবা, কেউ বা আবার হারিয়েছেন তার ভাই। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে বরিশাল বিভাগের শহীদ পরিবারের মাঝে আর্থিক সহায়তা দিতেই এই আয়োজন। এ সময় স্বজনদের কাছে গিয়ে পরিবারের খোঁজ নেন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম। আমাদেরকে 16 বছর দিয়ে এসেছেন, এই খুনগুলো কিভাবে করতে পারে? খুনি হাসিনা এবং তাকে যারা খুনি হাসিনা বানিয়েছে তার দোসররা, তাদের আসলে কোনো অধিকারই নাই এই বাংলাদেশে সেই প্ল্যাটফর্ম নিয়ে চলার। আমাদের দেখা মতে ঢাকার পরে সর্বোচ্চ শহীদের সংখ্যা এই বরিশাল বিভাগে। যারা শহীদরা রয়েছে তাদের সবার পাশে দাঁড়ানোর জন্য বরিশাল বিভাগের 6 জেলায় 134 জন শহীদ হয়েছেন। এর মধ্যে ৭৯ পরিবারের মাঝে 5 লাখ টাকা করে চেক বিতরণ করা হয়। পর্যায়ক্রমে অন্যদেরও সহায়তা করা হবে বলে জানান ফাউন্ডেশনের প্রধান নির্বাহী মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল। চট্টগ্রামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলি চালানো তৌহিদুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ। সংবাদ সম্মেলনে কর্মকর্তারা জানিয়েছেন, সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর
ইসরায়েলের নির্দেশে গুলি চালানোর কথা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন তৌহিদুল। মোদি বলতে যে তোকে টাকা দিব আর আমারও পুরনো অনেক মামলা আছে, এই কাজটা করলে মামলা সব। শনিবার সিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে পুলিশ জানায় তার বিরুদ্ধে 5টি হত্যা মামলা সহ 12টি মামলা রয়েছে। এই যে অস্ত্রটি আমরা ফেসবুক সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি, এটি পাকিস্তানি তৈরি একটি অস্ত্র, শুটার গান। এটি দিয়ে সে গত 4 আগস্ট ছাত্র জনতার আন্দোলন চলাকালে সে একাই 28 রাউন্ড গুলি ফায়ার করেছে বলে সে আমাদের পুলিশের কাছে স্বীকার করেছে। ছাত্র জনতার উপর গুলি বর্ষণকারী বিদেশি অস্ত্রটি উদ্ধারে কাজ চলছে বলে জানিয়েছে পুলিশ। দেখুন, আমরা কিন্তু পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। রাতের সময়ে আরও থাকছে। অবৈধ সংযোগে চুরি হচ্ছে 10 ভাগ গ্যাস। জ্বালানি খাত সংস্কারে 21 দফা প্রস্তাব ক্যাবের। দুর্নীতি কমায় 3 মাসের সাশ্রয় 370 কোটি টাকা। রোহিঙ্গা প্রত্যাবাসনে শেখ হাসিনা সরকারের চুক্তি ছিল অকার্যকর। এ বিষয়ে মিয়ানমারের সঙ্গে তড়িঘড়ি করে চুক্তি করা ঠিক হয়নি বলেও জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। বাংলাদেশের সঙ্গে রোহিঙ্গা ইস্যুতে সমঝোতা না করলে মিয়ানমার কি বিপদে পড়তে হতে পারে, বিশ্ব সম্প্রদায়কে এ নিয়ে এমন বার্তা দেওয়া জরুরি বলেও উল্লেখ করেছেন উপদেষ্টা। আর গায়ে পড়ে কেউ সংঘাতে জড়ালে বাংলাদেশ জবাব দিতে প্রস্তুত বলেও জানিয়েছেন উপদেষ্টা। শনিবার রাজধানীতে অনুষ্ঠিত এক সেমিনারে পররাষ্ট্র উপদেষ্টা জানালেন, বিগত সরকার মিয়ানমারের সঙ্গে যে চুক্তি সই করে তা অকার্যকর। তড়িঘড়ি করে ওই চুক্তি সই করা ঠিক হয়নি বলেও মন্তব্য করেন উপদেষ্টা তৌহিদ হোসেন। সমঝোতার বিষয়ে মিয়ানমারকে চাপ দিতে বিশ্ব সম্প্রদায়ের প্রতিও আহ্বান জানান উপদেষ্টা। না আসে নেগোশিয়েটেড সেটেলমেন্টে, তাহলে তাদের যে ক্ষতি হবে সেটারও নিশ্চয়তা থাকতে হবে। আমাদেরকে এমন একটা সিচুয়েশনে আসতে হবে আন্তর্জাতিক সম্প্রদায়কে সাথে নিয়ে যে if they do not come to a negotiated settlement, it's going to hurt them. আরাকান আর্মি রাখাইনে ফ্যাক্টর হতে যাচ্ছে উল্লেখ করে তৌহিদ হোসেন বলেন, বাংলাদেশ কারো সঙ্গে যুদ্ধ চায় না, তবে নিজেদের সামরিক শক্তি বাড়ানোর গুরুত্বও বক্তব্যে তুলে ধরেন উপদেষ্টা। রাখাইন রাজ্যে অবশ্যই আরাকান আর্মি হবে সবচেয়ে বড় ফ্যাক্টর, এবং শুধু কেন্দ্রীয় সরকার যদি চায়ও আরাকান আর্মিকে একসাথে না নিয়ে এই সমস্যার সমাধান সম্ভব হবে না। বাংলাদেশের রোহিঙ্গা নীতির প্রশ্নে জাতীয় ঐক্যমত্য শীর্ষক সেমিনারে অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। রোহিঙ্গা ইস্যুতে জাতীয় ঐক্য গড়তে বিএনপি অনেক আগেই প্রস্তুত ছিল উল্লেখ করে তিনিও দেশের অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধির প্রয়োজনীয়তা তুলে ধরেন। প্রেজেন্ট রোহিঙ্গা ম্যানেজমেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আপনি তাদের মানবিকভাবে রাখবেন, তাদের এডুকেশন, তাদের হেলথ এবং তাদের এমপ্লয়মেন্টের ব্যাপারে আমরা কিন্তু বিএনপি অলরেডি হ্যাভ টেকেন এ পজিশন অন রোহিঙ্গা। যারা এখনই দখল আর চাঁদাবাজির চিন্তা করে তাদের দিয়ে দেশের কল্যাণ সম্ভব নয় বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। বিএনপি আগামী নির্বাচনে জয়ী হলে একটি সুন্দর দেশ গড়া সম্ভব কিনা জনগণের উদ্দেশ্যে সে প্রশ্নও করেছেন তিনি। বিকেলে রাজধানীর মাদানী এভিনিউয়ে নাগরিক ঐক্যের ঢাকা মহানগর উত্তর আয়োজিত জনসভায় মান্না এসব কথা বলেন। শেখ হাসিনা দেশের কল্যাণের জন্য কিছুই করেনি, পালিয়ে যাওয়ায় তাকে আর দেশে ফিরতে দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন এই জ্যেষ্ঠ নেতা। মাহমুদুর রহমান আরও বলেন, মানুষ সংস্কার চায়, কিন্তু পেটে আগুন লাগলে সংস্কার আর ভালো লাগে না। অন্তর্বর্তী সরকারকে একটি কল্যাণমূলক রাষ্ট্র গঠনের লক্ষ্য নিয়ে কাজ করার তাগিদও দিয়েছেন তিনি। সরকারের দায়িত্ব প্রথম হচ্ছে দেশের মানুষের ক্ষুধা দূর করা। মানুষ সংস্কার চায় এবং ভোটও চায়, দুটোই চায়। যিনি এখান থেকে পালিয়ে গেছেন তিনি পাশের দেশে গিয়ে পাশের দেশের মদত দিয়ে আমাদের দেশ ধ্বংস করবার কাজে আছেন, তাকে ফিরে আসতে দেওয়া যাবে না। আলাপ আলোচনার ভিত্তিতে সমগ্র জাতি ঐক্যবদ্ধ হয়ে এই দেশ গড়ে তুলি, এটাই আমাদের আবেদন। তৃতীয় পক্ষ বিদেশিদের সহায়তায় শ্রমিকদের একটি গ্রুপ অস্থিতিশীল পরিবেশ তৈরি করছে বলে অভিযোগ করেছেন শ্রম সচিব AHM শফিকুজ্জামান। অস্থিতিশীল পরিস্থিতি নিয়ন্ত্রণে শ্রমিক নেতাদের উদ্যোগী হওয়ার আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা। আর মালিকরা বলছেন, অসন্তোষ নিরসনে আলোচনায় বসতে প্রস্তুত তারা। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে শ্রম অধিকার নিয়ে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেছেন তারা। মালিকরা শ্রমিকদের নানা দফা দাবি মেনে নেওয়ার পরও চলমান শ্রমিক অসন্তোষের পিছনে তৃতীয় পক্ষের কোনো হাত আছে বলে মনে করে সরকার। ডিআরইউতে আয়োজিত অনুষ্ঠানে এমন মন্তব্যই করলেন শ্রম সচিব। আপনাদের মধ্যে কিছু কিছু এলিমেন্ট ঢুকে গেছে যারা ডাবল এজেন্টের কাজ করে,
বিদেশি সহায়তায় কাজ করে, থার্ড পার্টি এজেন্ট এখানে কাজ করছে। অতএব আপনাদের একাত্ম থাকতে হবে আপনাদের দাবির ব্যাপারে। আলোচনায় অংশ নিয়ে বিশেষজ্ঞরা বলেন, অন্তর্বর্তী সরকার গঠিত শ্রম সংস্কার কমিশনের উচিত হবে কম আলোচিত খাতে শ্রমিকদের নিয়েও কাজ করা। এ সময় শ্রমিক অসন্তোষ দূর করতে নেতাদের ভূমিকার কথা তুলে ধরা হয়। প্রতিদিনে কম বেশি কিছু কিছু অসন্তোষ হচ্ছে, কিন্তু তারপরেও আমি এটাকে ইতিবাচকভাবে নেই। ইতিবাচক এই অর্থে যে অন্তত এখন আলাপ আলোচনা হচ্ছে। তুলনামূলকভাবে কম আলোচিত যে সমস্ত শ্রমিকদের খাত রয়েছে সেই সমস্ত খাতের শ্রমিকদের বিষয়গুলো যাতে এই কমিশন বিশেষ গুরুত্বের সাথে যাতে সামনে নিয়ে আসে। শিল্প মালিকরা বলছেন, ব্যাংক ঋণ, বিদেশি ক্রেতাদের কাছ থেকে পাওনা টাকা সময় মতো না পাওয়া সহ বিভিন্ন কারণে বেকায়দায় আছেন তারা। যে কোনো ন্যায্য দাবি শ্রমিকের আমরা অতীতেও সমাধান করেছি, এখনো করব। এটা অবশ্যই প্রতিষ্ঠানের ভিতরে, রাজপথে নয়। আমার কাছে বেশ কিছু মালিক আসছে, তার ব্যাংকে তার টাকা আছে, চেক দিতেছে, ব্যাংক টাকা দিচ্ছে না। ওই যে 10টা 11টা ব্যাংক আছে, তারা টাকা দিতে পারে না। কিছু ফ্যাক্টরি আছে, বায়ার গুডস দিয়ে গেছে, পেমেন্ট দেয় না। শ্রমিকদের বীমা, মাতৃত্বকালীন ছুটি, রেশনিং ও কল্যাণ তহবিল গঠন সহ 8 দফা প্রস্তাবনা তুলে ধরে বাংলাদেশ টেক্সটাইল গার্মেন্টস শ্রমিক ফেডারেশন। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। অবশেষে সুদিন ফিরছে চট্টগ্রামের পোশাক শিল্পে। ঢাকার শিল্পাঞ্চলে অস্থিরতার শঙ্কায় এখন বন্দর নগরীতে ভিড়ছেন বিনিয়োগকারীরা। কাঁচামাল আমদানি তো বটেই, রপ্তানি ক্ষেত্রে বন্দরের সুযোগ কাজে লাগাতে তোলা হচ্ছে শিল্প কারখানা, আর পুরাতন কারখানা ভাড়া নেওয়া ছাড়াও নতুন করে জমি কিনছেন অনেকে। সাক্ষর টিপুর ক্যামেরায় বিস্তারিত জানবো কমলদের কাছে। আন্দোলন সংগ্রাম এড়িয়ে নিরবিচ্ছিন্ন উৎপাদন চলছে প্রতিটি কারখানায়। আজ থেকে অন্তত 40 বছর আগে আজিম মান্নান এবং দেশ গার্মেন্টস দিয়ে বন্দরনগরী চট্টগ্রাম থেকে শুরু হয়েছিল তৈরি পোশাক শিল্পের। তবে সময়ের সাথে পাল্লা দিয়ে চ্যালেঞ্জ মোকাবেলা করে এখানকার গার্মেন্টস শিল্প এগুতে পারেনি। একটা সময় চট্টগ্রামের 700 থেকে 800 পোশাক কারখানা থাকলেও নানা জটিলতায় তা কমে দাঁড়ায় 250-তে। তবে সংকটের বৃত্ত ভেঙে ফের বাড়ছে কারখানার সংখ্যা, যা দেখাচ্ছে আশার আলো। র মেটেরিয়ালস আমদানি করতে হবে এবং এক্সপোর্ট করতে হবে। এই ধরনের সিচুয়েশনে চট্টগ্রামের মতো উপযুক্ত জায়গা আর কোথাও আছে বলে আমি মনে করি না। এমন বাস্তবতায় চট্টগ্রামে নতুন করে নজর দিচ্ছেন বিনিয়োগকারীরা। কন্ট্রোলিংটা ভেরি ইজি, এভরিবডি নোস ইচ আদার, যার দরুন চট্টগ্রাম ইজ এ গুড প্লেস নাও টু সেট আপ এ নিউ ইন্ডাস্ট্রি। ঢাকার শ্রমিক সংঘাতের আজ চট্টগ্রামে লাগতে না দিয়ে শিল্প পুলিশ যেমন চমক দেখিয়েছে, তেমনি বিনিয়োগে আগ্রহীদের নিরাপত্তা নিশ্চিত সাজানো হচ্ছে কর্মপরিকল্পনা। সার্বিক নিরাপত্তা, যেমন বিশেষ করে আপনার টহল পার্টি বলেন, তাদেরকে যে কোনো ধরনের ডাকাতি, চুরি, ছিনতাই বা এই সমস্ত দিক থেকে তাদের রক্ষা করার জন্য আমরা সার্বিক নিরাপত্তা তাদের। চলতি অর্থ বছরের প্রথম 4 মাসে 48% প্রবৃদ্ধি হিসেবে বিজিএমই এর অন্তর্ভুক্ত 250-এর বেশি পোশাক কারখানা 543 মিলিয়ন মার্কিন ডলারের পণ্য রপ্তানি করেছে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। জ্বালানি ক্রয়ে দুর্নীতি কমায় গত 3 মাসে সরকারের 370 কোটি টাকা সাশ্রয় হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। রাজধানীর একটি হোটেলে জ্বালানি সংকট নিরসনে আয়োজিত অনুষ্ঠানে তিনি একথা জানিয়েছেন। অবৈধ সংযোগের মাধ্যমে প্রায় 10 ভাগ গ্যাস চুরি হচ্ছে উল্লেখ করে ব্যবসায়ীরা বলেছেন, জ্বালানি সংকটে শিল্প খাত রুগ্ন হয়ে পড়ছে, আর এ খাতের সংস্কার নিয়ে প্রধান উপদেষ্টার কাছে 21 দফা প্রস্তাব করেছে ভোক্তা অধিকার রক্ষা সংগঠন ক্যাব। জ্বালানি সংকটে ভুগছে দেশের শিল্প খাত, ফলে ক্রমাগতভাবে কমেছে এ খাতের প্রবৃদ্ধি। 2020-21 অর্থ বছরে শিল্প খাতে প্রবৃদ্ধি ছিল 10.29%। 2023-24 অর্থ বছরে তা কমে দাঁড়িয়েছে 6.66%। শিল্প খাতের জ্বালানি সংকট নিরসনে রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজ আয়োজিত আলোচনায় এসব তথ্য তুলে ধরা হয়। এ খাতের নেতিবাচক প্রভাব পড়ায় রপ্তানি ও কর্মসংস্থান কমেছে বলে জানান ব্যবসায়ীরা। গ্যাস সাপ্লাইটা যদি না থাকে তাহলে ডেফিনেটলি আমার প্রোডাকশনটা হবে না। এটা একটা সাইক্লিক অর্ডারের মতো। তেল, গ্যাস, বিদ্যুৎ, এখন এই দুটাতে যদি আমাদের সমস্যা হয় তাহলে কিন্তু কোনোভাবেই এদেশে কোনো বিনিয়োগও হবে না, এই দেশে কোনো উৎপাদনও হবে না, আর উৎপাদন যদি কম হয় তাহলে মূল্যস্ফীতি এমনি বাড়বে।
পেট্রোবাংলার চেয়ারম্যান জানান, গত 2 মাসে প্রায় 5,000 অবৈধ গ্যাস লাইন বিচ্ছিন্ন করা হয়েছে। সরকারি কেনাকাটায় দুর্নীতি এবং অপচয় বন্ধ করতে পারলে সংকট কমানো সম্ভব বলে মনে করেন জ্বালানি উপদেষ্টা। প্রকৃত সমাধান হচ্ছে আমাদেরকে রিনিউয়েবল এনার্জিতে যেতে হবে। আমরা এই সপ্তাহে 40টা রিনিউয়েবল এনার্জি প্রজেক্টের জন্য অ্যাডভার্টাইজ করতে পারবো। এদিকে রাজধানীর বিশ্ব সাহিত্য কেন্দ্র মিলনায়তনে জ্বালানি বিষয়ক এক অনুষ্ঠানে ক্যাবের পক্ষ থেকে এ খাতের সংস্কারের উপর গুরুত্ব দেওয়া হয়। একটা সরকারি ছত্র ছায়ায় একটা শ্রেণী তৈরি করা হয়, আইনগতভাবে আইন দিয়ে তৈরি করা হয় বেআইনি এবং লুণ্ঠন করার জন্য। আমদানি নির্ভর বাজারে মার্কেট বেস প্রাইসিং জ্বালানি নিরাপত্তায় কোনো কাজে আসবে না বলে ক্যাবের আলোচনায় তুলে ধরা হয়। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। রাজধানীতে যানজট নিরসনে একগুচ্ছ উন্নয়ন প্রকল্পে 1000 কোটি টাকা খরচ করেও মেলেনি সুফল। এর অন্যতম কারণ ক্ষমতার অপব্যবহার করে সড়কে যত্রতত্র দখলদারিত্ব। বিশেষজ্ঞরা বলছেন, আইনের কঠোর প্রয়োগ না করলে এ চিত্র বদলাবে না। আল আমিন তুষারের রিপোর্ট। দৈনন্দিন কর্মঘণ্টার একটি বড় অংশই রাজধানীবাসীর পার হয় যানজটে। এ যেন অবর্ণনীয় দুর্ভোগ মেনে নিয়েই দিনাতিপাত নগরবাসীর। সেকেলে গণপরিবহন ব্যবহারে অনীহার কারণে 2 দশকে অস্বাভাবিক হারে বেড়েছে ব্যক্তিগত গাড়ির সংখ্যা। এতে আবার মরার উপর খাড়ার ঘা সড়ক দখল। আমি যেখানটায় অবস্থান করছি সেখানটা কিন্তু রাস্তারই অংশ, সেখানটাকে দখল করে হচ্ছে নির্মাণ সামগ্রীর ব্যবসা। এই একই অবস্থা কিন্তু রাজধানীর আরও বেশ কয়েকটি সড়কে। কোথাও নির্মাণ সামগ্রী, কোথাও নানান পণ্যের পসরা সাজিয়ে ব্যবসা, আবার কোথাও ট্রাক, বাস কিংবা লেগুনার স্ট্যান্ড। মাল বাংলা ওই পুলিশের লাইনের গাড়ি, পুলিশের ডিউটির গাড়ি 100 টাকা করে টাকা নিত। রাজনৈতিক নেতারা গেছে, আরেক দল আসছে, এইভাবে চলবে। লেগুনাগুলো আর অটো রিক্সাগুলো প্রচুর জাম করবে। বাস স্টপে বাস না থামায় সে জায়গাটাও দখলে রাখে ব্যক্তিগত গাড়ি। এতে বাসগুলো থামছে মোড়ে মোড়ে, সেখানেও আবার বাসের সাথে দাঁড়িয়ে থাকে রাইড শেয়ারকারীর মোটরসাইকেল এবং রিক্সা। সিটি কর্পোরেশন বলছে সব থামাতে আরও কিছুদিন সময় লাগবে। রাস্তার মধ্যে প্রথমত বসতেই পারবে না, তারপরে ফুটপাতেও নয়, তারা তাদের সুনির্দিষ্ট জায়গায় চলে যেতে হবে। আমরা প্রতিদিন 4 পালা করে এই হকারদেরকে অপসারণ করি, এই রাস্তা থেকে অপসারণ করে আবার বসে। সরকার যায়, সরকার আসে, কিন্তু রাস্তা ফুটপাত দখল থামে না, শুধু পরিবর্তন হয় দখলদারির। উচ্ছেদ করি কাদের? যে অবস্থান করছে তাকে। পিছনের যারা পৃষ্ঠপোষক অথবা ভাগবটরার যারা অংশীজন বা অংশীদার, এদেরকে কিন্তু আসলে আমরা উচ্ছেদ করতে পারি না। এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে না পারলে এই সমস্যাটার সমাধান হবে না। নতুন বাংলাদেশে এই দুর্ভোগ কবে কমবে সেই প্রশ্ন নগরবাসীর। প্রতিটা ক্ষেত্রেই এমন দখলদারিত্ব কাদের ছাসায় হচ্ছে তা যেন কেউ খুঁজে পেয়েও পাচ্ছে না। আল আমিন তুষার, সময় সংবাদ, ঢাকা। টেস্টের পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ থেকেও ছিটকে গেলেন মুশফিকুর রহিম। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে এই সিনিয়রকে নিয়ে ঝুঁকি নিতে চায় না বোর্ড। তবে সুখবর আছে অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে নিয়ে। দ্বিতীয় MRI রিপোর্ট ইতিবাচক আশায় ক্যারিবীয় সিরিজেই তার ফেরার ব্যাপারে আশাবাদী বোর্ড। স্বস্তির খবর পাওয়া গেল পেসার তানজিম সাকিবকে নিয়েও। সব ঠিক থাকলে শান্তর সঙ্গে তিনিও ফিরবেন ওয়ানডে সিরিজ দিয়ে। ক্যারিবীয় দ্বীপপুঞ্জ অ্যান্টিগা অ্যান্ড বারবুডায় বাংলাদেশ দল লড়ছে 2 ম্যাচের টেস্ট সিরিজের প্রথম টেস্টে স্বাগতিক দলের বিপক্ষে। চলছে জাতীয় ক্রিকেট লিগ NCL। এরপরেও মিরপুরের হোম অফ ক্রিকেটে ক্রিকেটারদের ব্যস্ততা। আলাদা করে বললে ইনজুরি আক্রান্ত ক্রিকেটারদের রিহ্যাব চলছে। শনিবার হোম অফ ক্রিকেটে এসেছিলেন 3 ক্রিকেটার, শামীম পাটোয়ারি, পেসার মুশফিক হাসান আর নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। শামীম পাটোয়ারি এবং মুশফিক হাসান এই মুহূর্তে জাতীয় দলের বিবেচনায় নেই, তবে নাজমুল হোসেন শান্ত ইনজুরির কারণে মিস করেছেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ। যদিও সেখানে সুখবর পাওয়া গেল টাইগার অধিনায়ককে নিয়ে। সব ঠিক থাকলে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজেই বাংলাদেশের ডাগআউটে ফিরছেন শান্ত। শনিবার তার একটি MRI করা হয়েছে, যেখানে এসেছে ইতিবাচক ফল। তবে শান্তকে নিয়ে ইতিবাচক ফল পাওয়া গেলেও টাইগারদের মিডল অর্ডারের নির্ভরতার প্রতীক মিস্টার ডিপেন্ডেবল মুশফিকুর রহিমকে নিয়ে পাওয়া গেল অস্বস্তির খবর। বিসিবি সূত্র নিশ্চিত করেছে মুশফিককে পাওয়া যাচ্ছে না ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে। আফগানিস্তানের বিপক্ষে সবশেষ ওয়ানডে সিরিজে যিনি আঙুলে চোট পেয়েছিলেন। যদিও এই সিরিজটি ভীষণ গুরুত্বপূর্ণ বাংলাদেশ দলের জন্য, আলাদা করে
বললে মুশফিক কিংবা নাজমুল হোসেন শান্তর জন্য, কারণ চ্যাম্পিয়ন্স ট্রফির আগে এই সিরিজে যে ওয়ানডেতে প্রস্তুতির বাংলাদেশের সবশেষ সুযোগ। তবে সেখানে আছে একটা স্বস্তির খবর, আর সেটা পেসার তানজিম সাকিবের জন্য। ইনজুরির কারণে যিনি মিস করেছিলেন সবশেষ আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ, এই মুহূর্তে তিনি গায়ানাতে খেলছেন গ্লোবাল টি-20 লিগ। তবে টি-20 আর ওয়ানডে ফরম্যাট ভিন্ন বলে ওয়ার্কলোড ম্যানেজমেন্টের আওতায় নিয়মিতই তার খোঁজ খবর রাখছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, এবং সেখানেও অনুশীলনে কি করতে হবে কি করতে হবে না সেটা ঠিকঠাক জানিয়ে দিচ্ছে বিসিবির মেডিকেল বিভাগ। সব ঠিক থাকলে আগামী সপ্তাহে ওয়ানডে সিরিজের জন্য স্কোয়াড ঘোষণা করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বলাই বাহুল্য যে স্কোয়াডটি হতে যাচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফির সম্ভাব্য স্কোয়াড। মাহবুব লিমন, সময় সংবাদ, মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, ঢাকা। সাবজয়ী বাংলাদেশ নারী ফুটবল দলের 3 সদস্য মনিকা চাকমা, রূপনা চাকমা এবং ঋতুপর্ণা চাকমাকে সংবর্ধনা দিল রাঙ্গামাটি জেলা প্রশাসন। পাশাপাশি এই ফুটবলারদের সাবেক কোচ এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছাড়াও জেলার আরেক কৃতি সন্তান জয়া চাকমাকেও সংবর্ধনা দেওয়া হয়। সকালে কাউখালী উপজেলার ঘাগড়া উচ্চ বিদ্যালয় থেকে এই 3 ফুটবল কন্যাকে নিয়ে মোটর শোভাযাত্রা করা হয়। জেলা স্টেডিয়ামে এসে শেষ হয় আয়োজন। সেখানে লাল গালিচার সংবর্ধনা পান মনিকা, রূপনা এবং ঋতুপর্ণা। পরে জেলা প্রশাসক সহ স্থানীয় পুলিশ এবং সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে ফুটবলারদের উত্তরীয় পরিয়ে দেন আয়োজকরা। পরে ফুটবলারদের হাতে 5টি সংগঠনের পক্ষ থেকে তুলে দেওয়া হয় 4 লাখ টাকা করে আর্থিক পুরস্কার এবং সম্মাননা স্মারক। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরও একবার। নির্বাচন দিতে যত দেরি হবে ষড়যন্ত্র তত বাড়বে বললেন তারেক রহমান। গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণে প্রাতিষ্ঠানিক সংস্কারের পরেই ভোট, জানালেন তথ্য উপদেষ্টা। সরাসরি ভোটে রাষ্ট্রপতি নির্বাচন ও ইসি গঠন আরও জবাবদিহিমূলক করার সুপারিশ সিনিয়র সাংবাদিকদের। বিবেচনার আশ্বাস সংস্কার কমিশন প্রধানের। এবং বিচার না হওয়া পর্যন্ত খুনিদের রাজনীতির অধিকার নেই, বরিশালে বললেন সার্জিস। এই ছিল আমার কাছে থাকা রাতের সময়। সঙ্গেই থাকুন সময়ের।